প্রধান উপদেষ্টার কাছে শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা। ডক্টর ইউনূসের কাতার সফরে শ্রম বাজার সম্প্রসারণ ও জ্বালানি সহযোগিতা সহ বিভিন্ন ইস্যুতে হবে বৈঠক। অর্থ পাচারের অভিযোগে সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু দুদকের। চেতনা বাস্তবায়নের নামে 200 কোটি টাকা লুটপাটের অভিযোগে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে অভিযান। পারভেজ হত্যায় 3 জন 7 দিনের রিমান্ডে। প্রাইম এশিয়া ইউনিভার্সিটি থেকে সাময়িক বহিষ্কার। 2 ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অন্য প্রতিষ্ঠানকে চিঠি। ছাত্রদলের বিক্ষোভ। এবং রোমান ক্যাথলিকদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস আর নেই। 88 বছর বয়সে ভ্যাটিকান সিটিতে নিজ বাসায় মৃত্যু। উদার ও মানবিক নেতার চিরপ্রস্থানে বিশ্বজুড়ে শোকের ছায়া। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনান। ভিডিও ফুটেজ, জবানবন্দি ও সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের গুলির নির্দেশ দেওয়া অডিও পর্যালোচনা করে চানখারপুল হত্যাযজ্ঞের তদন্ত শেষ হয়েছে। ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে জুলাই গণহত্যার প্রথম কোনো মামলার প্রতিবেদন। আসামি 8 পুলিশ সদস্য। চিফ প্রসিকিউটর জানান, এ মামলার তদন্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অনেকের বিরুদ্ধে অপরাধের সত্যতা মিলেছে। তবে তাদের বিরুদ্ধে আলাদা মামলায় যুক্ত হবে এসব সাক্ষ্য প্রমাণ। 6 মাস 13 দিনের তদন্ত শেষে সোমবার জুলাই আগস্টের গণহত্যার প্রথম কোনো মামলার প্রতিবেদন দাখিল করে বিশেষ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন, 19টি ভিডিও, 79 জনের জবানবন্দি, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের গুলির নির্দেশ দেয়া অডিও পর্যালোচনা করে 8 জনের অপরাধের সত্যতা মিলেছে। প্রধানমন্ত্রী যিনি সেই সময় ছিলেন, তার সরাসরি নির্দেশে তার নিচের লেভেলে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপি, বিভিন্ন পর্যায়ের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, বিভিন্ন বাহিনীর কিছু অফিসার, কিছু সিভিল সার্ভেন্ট, এরা এই অপরাধ সংগঠনে সরাসরি প্ল্যানিং, প্রিপারেশন, ওয়ার্ডার এবং সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে তাদের সম্পৃক্ততা এখানে আমাদের তদন্তে আমরা পেয়েছি। শুধু এই 8 জনই নয়, এই মামলার তদন্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পুলিশের মহাপরিদর্শক সহ ঊর্ধ্বতন অনেকের বিরুদ্ধেও অপরাধের সত্যতা মিলেছে। তবে তাদের বিরুদ্ধে আলাদা মামলা থাকায় ওই প্রতিবেদনে যুক্ত হবে এসব সাক্ষ্য প্রমাণ। যে প্রধান আসামি শেখ হাসিনা সহ তার সুপিরিয়র কমান্ডারদের জন্য তদন্তটা আলাদাভাবে হচ্ছে, কারণ বাংলাদেশের সর্বত্র যে জায়গাতেই অপরাধগুলো হয়েছে প্রত্যেকটা অপরাধের সাথে তাদের সম্পৃক্ততা প্রমাণিত। সে কারণে তাদেরকে কমান্ড এবং সুপিরিয়র রেসপন্সিবিলিটির দায়ে আলাদাভাবে তদন্ত রিপোর্ট দাখিলের প্রক্রিয়া চলমান আছে, যেটা খুব সহসা আমরা আপনাদের সামনে প্লেস করব। চানখারপুলের এই মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 4 পুলিশ কর্মকর্তা পলাতক রয়েছেন। তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত নয় তদন্ত সংস্থা। শিগগিরই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া শুরু হবে বলে জানান চিফ প্রসিকিউটর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ৭১-এ মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানি কাল। এটিএম আজহারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ এদিন ধার্য করেন। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় রিভিউ থেকে আপিল শুনানির ঘটনা এটিই প্রথম। এটিএম আজহারুল ইসলামের আইনজীবী জানান, বিচারে আন্তর্জাতিক আইনের রীতিনীতি না মানা ও ন্যায়ভ্রষ্ট বিচার করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে মানবতা বিরোধী অপরাধের দায়ে 2014 সালের 30 ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের বিরুদ্ধে আপিল করেন জামায়াতের এই নেতা। 2019 সালের 23 অক্টোবর এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। জুলাইয়ে বিভিন্ন থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক ও জুনায়েদ আহমেদ পলক সহ 7 জনকে নতুন করে গ্রেফতার দেখিয়েছেন আদালত। সকালে ঢাকার সিএমএম আদালতে তাদের হাজির করা হলে এই আদেশ দেন বিচারক। আসামিদের মধ্যে আরও ছিলেন শাহজাহান খান, আমির হোসেন আমু, তুরিন আফরোজ, কামাল আহমেদ মজুমদার। শুনানির সময় এজলাসে হাস্যোজ্জ্বল ছিলেন আসামিরা। রাষ্ট্রপক্ষের আইনজীবী মন্তব্য করেন, 16 বছর গুম খুনের সঙ্গে জড়িত থাকার পরও অনুশোচনা বোধ হারিয়ে ফেলেছেন তারা। এদিকে পলকের আইনজীবী অভিযোগ করেন, কারাগারে মানবেতর জীবনযাপন করছেন পলক। এরাও এরকম খুন করতে করতে, মানুষ নিধন করতে করতে এরা
হত্যাকারী হিসাবে তারা একজন অ্যাডিক্টেড হয়ে গেছে হত্যাকারী হিসাবে। অতএব এইসব বিষয়ে তাদের কোনো অনুশোচনা নাই এবং ফিলিংস নাই এবং লজ্জা নাই। তারা যে হত্যাকারী এই বিষয়ে তারা বারবার প্রমাণ করছে এবং আমি মনে করি যে এগুলি দিয়ে তারা বিচার থেকে রেহাই পাবে না। অর্থ পাচার ও মানবতা বিরোধী অপরাধ সহ অন্যান্য অভিযোগের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা সহ 10 জনের জাতীয় পরিচয়পত্র লক করা হয়েছে। নথি অনুযায়ী গত 16 ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের আওতাধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবিরের মৌখিক নির্দেশে তাদের এনআইডি লক করা হয়। শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় ছাড়াও তালিকায় আছেন সাইবা ওয়াজেদ, রেহানা সিদ্দিক, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও তারেক আহমেদ সিদ্দিক। প্রধান উপদেষ্টার কাতার সফরে বাংলাদেশিদের জন্য শ্রম বাজার সম্প্রসারণ ও জ্বালানি সহযোগিতা সহ বিভিন্ন ইস্যুতে বেশ কিছু বৈঠক হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। কাতারে আর্থানা সম্মেলনের পাশাপাশি সাইডলাইনে শুধু রোহিঙ্গা ইস্যুতে আরেকটি সেশনে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। হত্যা, দুর্নীতি করে পলাতক এমপি মন্ত্রীদের সংশ্লিষ্ট দেশের কাছ থেকে ফেরত চাইবে সরকার। দুটো বিষয়ে এটার উপরে আলোকপাত করব। প্রধান উপদেষ্টার কাতার সফরের বিস্তারিত জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রেস উইং। জানানো হয় মূলত কাতারের শেখ পরিবারের আমন্ত্রণে আর্থনা সম্মেলনে যোগ দিবেন তিনি। মূল ইভেন্টের বাইরে রোহিঙ্গা সংকট নিয়ে আলাদা কনফারেন্সে প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইবে বাংলাদেশ। রোহিঙ্গা ক্রাইসিসের উপরে একটা বড় সম্মেলন আছে। প্রেস সচিব জানান কাতার সফরে দেশটির আমির তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এছাড়াও সাইড লাইনে বেশ কিছু দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকে ব্যস্ত সময় কাটাবেন প্রধান উপদেষ্টা। কাতারে বাংলাদেশি শ্রমবাজার সম্প্রসারণ, ব্যবসা বাণিজ্য, ভিসা উন্মুক্তকরণ, জ্বালানি সহযোগিতা সহ বিভিন্ন ইস্যু গুরুত্ব পাবে। আমরা চাই কাতারের সাথে আমাদের সম্পর্কটা আরো সুদৃঢ় হোক। আমরা যাতে তাদের সব ধরনের এনার্জি কোঅপারেশন করতে পারি এবং তাদের থেকে আমরা প্রচুর ইনভেস্টমেন্ট বাংলাদেশে আনতে পারি এবং কাতারের যে শ্রমবাজার সেখানে যেন আরো বাংলাদেশি যুক্ত হতে পারেন, এগুলো আমাদের ইচ্ছা। এবং এই বিষয়গুলো অনেকগুলো মিটিং হবে এবং আমাদের এই কথাগুলো বারবার আমরা বলবো। প্রেস সচিব জানান হত্যা, দুর্নীতি করে বিদেশে পলাতক এমপি মন্ত্রীদের বিচারের মুখোমুখি করতে সংশ্লিষ্ট দেশের কাছ থেকে তাদের ফেরত চাইবে সরকার। এরা বাংলাদেশের মানুষের টাকা চুরি করে নিয়ে বাইরে যে মৌজ ফুর্তি করছেন, অবশ্যই আমরা তো তাদেরকে ফেরানোর এটা একটা নৈতিক দায়িত্ব এবং এই কাজটা আমরা করব। 4 দিনের সফর শেষে আগামী 25 এপ্রিল দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে ডক্টর ইউনুস বলেন, বাংলাদেশ চীনের খুব ঘনিষ্ঠ হতে চায়। এ সময় প্রধান উপদেষ্টা তার সাম্প্রতিক চীন সফরের প্রসঙ্গ তুলে এটিকে দুদেশের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হিসেবে বর্ণনা করেন। বলেন, দুদেশের সম্পর্ক বৃদ্ধিতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বক্তব্য আশাব্যঞ্জক। একদিনের শ্রমিকদেরও নিয়োগপত্র দিয়ে শ্রম আইন সংস্কার করতে হবে বলে মনে করে শ্রম সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টার কাছে দেয়া সংস্কার প্রতিবেদনে এ সুপারিশ করা হয়েছে। রাজধানীর বিজয়নগরে বিকেলে শ্রম ভবনে সংবাদ সম্মেলনে কমিশন প্রধান বলেন, শ্রম আইন হতে হবে সার্বজনীন। নিরাপদ কর্মপরিবেশের নিশ্চয়তা, মজুরির নির্দিষ্ট মানদণ্ড ঠিক করা, নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে 6 মাসের মাতৃত্বকালীন ছুটি, শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে শ্রম আইন সংস্কার করতে হবে। নিবন্ধিত অভিবাসী শ্রমিকদের দেশে শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে। ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকানোই জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। সংস্কার নিয়ে সকালে জাতীয় সংসদের এলডি ভবনে খেলাফত মজলিস নেতাদের সঙ্গে বৈঠকের আগে এই কথা বলেন তিনি। ঐকমত্য কমিশনের 147টি প্রস্তাবে একমত জানিয়ে
সংস্কার ও বিচারের পর নির্বাচনের তাগিদ দিয়েছে খেলাফত মজলিস। সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ নিয়ে সোমবার সকালে জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে বৈঠক শুরু হয় জাতীয় ঐক্যমত্য কমিশনের। বৈঠকের শুরুতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াদ জানান, সংস্কার কমিশনগুলোর একমাত্র উদ্দেশ্য হলো জনগণের অধিকার নিশ্চিত ও দেশে গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠা করা। এই সংস্কার কমিশনগুলোর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে এমন একটা ব্যবস্থা তৈরি করা যাতে করে বাংলাদেশে পুনরায় কোনো অবস্থাতেই একটি ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হতে না পারে। পাশাপাশি যেন জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়, জনগণ যেন বুঝতে পারেন যে তাদের যে অধিকার সেটা সুরক্ষিত আছে। তারই প্রেক্ষাপটে সংবিধানের সংস্কার, নির্বাচন ব্যবস্থার সংস্কার সহ বিচার বিভাগ সহ বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। 2 ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জানান, 15টি সংস্কার প্রস্তাবে দ্বিমত রয়েছে তাদের। স্থানীয় সরকার নির্বাচনে ইউপি সদস্য নয়, জনগণের প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধি নির্বাচন চান তারা। সেই সঙ্গে রাষ্ট্র সংস্কার ও পতিত স্বৈরাচারের বিচার শেষে জাতীয় নির্বাচনের প্রস্তাব দিয়েছে দলটি। প্রয়োজনীয় সংস্কার এবং এই পতিতদের বিচার ব্যবস্থা দৃশ্যমান একটা অবস্থায় পৌঁছার পরে জাতীয় নির্বাচন করা। ওয়ার্ড মেম্বারদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন, তাহলে জনগণের যে রায় এর প্রতিফলন ঘটবে না। আমরা বলেছি যে জনগণের প্রত্যক্ষ সরাসরি ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবেন। ঐক্যমত্য কমিশনের দেয়া 166টি সংস্কার প্রস্তাবের মধ্যে 147টিতেই একমত হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস ও বিশ্বাস। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা ছাত্র জনতা মেনে নেবে না। দ্রুত দলটিকে নিষিদ্ধ ও 24-এর গণহত্যার বিচার নিশ্চিত না হলে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স, অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন সহ কয়েকটি সংগঠন। সচিবালয়ে আইন উপদেষ্টার কাছে পিলখানা, শাপলা ও জুলাই গণহত্যা সহ স্বৈরশাসকের সব অপকর্মের দায়ে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, দলটির সকল অঙ্গ সংগঠন নিষিদ্ধ ও বিচারের দাবিতে স্মারকলিপি প্রদান করে সংগঠনগুলো। এ সময় সংগঠনগুলোর প্রতিনিধিরা বলেন, আওয়ামী সরকারের নির্দেশনায় 24 জুলাই আগস্টে ভয়াবহ গণহত্যা চালানো হয়েছে, অথচ সরকার এই গণহত্যার বিচার এখনও শুরু করেনি। বিচার প্রক্রিয়ায় চরম ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। আওয়ামী লীগকে প্রকাশ্যে মিছিল করার সুযোগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাদের। ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা করা হলে আবারও আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান তারা। এখন তারা হুমকি দিয়ে বেড়াচ্ছে, তারা পুলিশকে নির্বংশ করে দিতে চাচ্ছেন। আমরা দেখতেছি যে কিভাবে আস্তে আস্তে প্রশাসনের মাধ্যমে কিংবা হচ্ছে রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে আগের চেয়ে সংগঠিত করা হচ্ছে, পুনর্বাসন করা হচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধে গড়িমসি করার কারণে আজকে আওয়ামী লীগ চারিদিকে মিছিল মিটিং করে জনমনে আতঙ্ক তৈরি করছে। সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চান না, আওয়ামী লীগ নিষিদ্ধ করাকে তারা পছন্দ করেন না, সমীচীন মনে করেন না। যদি আমাদের দাবি মেনে না হয় সেক্ষেত্রে আমরা খুব শীঘ্রই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। হাইকোর্টের ফ্যাসিস্ট বিচারপতিদের পদত্যাগ দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন বিএনপির আইনজীবীরা। দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সুপ্রিম কোর্ট ইউনিটের উদ্যোগে আদালত প্রাঙ্গণে মিছিল করেন তারা। পরে আইনজীবী সমিতির সামনে বিক্ষোভ সমাবেশ দলটির আয় করেন। আপিল বিভাগ ফ্যাসিস্ট বিচারপতি মুক্ত হলেও হাইকোর্ট বিভাগ এখনও মুক্ত হয়নি। এমনকি আওয়ামী লীগের দলবাজ বিচারপতিদের পদোন্নতি দেওয়ার চেষ্টা হচ্ছে। অবিলম্বে হাইকোর্ট বিভাগের বিতর্কিত বিচারপতিদের পদত্যাগের দাবি জানান আইনজীবী ফোরামের নেতারা। অন্যথায় আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য করার হুঁশিয়ারি দেন তারা। যে কারণে আপিল বিভাগকে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে বলে আপনারা দাবি করেন, একই কারণে হাইকোর্টের প্রত্যেকটা ফ্যাসিস্টের মুক্তি করাতে হবে। দুঃখজনক হলেও সত্য, তারা এখনো বাড়িতে যাননি, বরঞ্চ কিছু কিছু বিচারক আরো প্রমোশনের আশায় বহাল তবিয়তে আছে। আপনারা নিজেরা নিজেদের থেকে কেটে পড়ুন, অন্যথায় আইনজীবীরা যদি ব্যবস্থা গ্রহণ করে তাহলে আপনারা আপনাদের অস্তিত্ব নিয়ে যেতে পারবেন না। চেতনা বাস্তবায়নে 3 বছরে 200 কোটি টাকার প্রকল্পে লুটপাটের খোঁজে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে অভিযান চালিয়েছে দুদক। কর্মকর্তারা জানান, গবেষণা সংক্রান্ত টেন্ডারে অনিয়ম, অযৌক্তিক প্রকল্প গ্রহণ সহ বেশ কিছু অসঙ্গতি পাওয়া গেছে।
এদিন অর্থ পাচারের অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। গঠন করা হয়েছে 2 সদস্যের কমিটি। বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান ছিলেন দুদকের দুর্নীতি বিরোধী শুভেচ্ছা দূত। সময়ের ব্যবধানে অর্থ পাচারের অভিযোগে সেই দুদকের জালে জড়ালেন সাবেক এই এমপি। সাকিবের যুক্তরাষ্ট্র, দুবাই সহ বিভিন্ন দেশে অর্থ পাচার, শেয়ার বাজার কেলেঙ্কারি সহ নানা অভিযোগ খতিয়ে দেখতে কমিটি গঠন করেছে সংস্থাটি। এদিন মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের নামে 3 বছরে 200 কোটি টাকার প্রকল্পে লুটপাটের খোঁজে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে অভিযান চালায় দুদক। প্রকল্পটির আওতায় লোক দেখানো সভা সেমিনারের ছবি তুলে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন ও মানহীন সিনেমা বানিয়ে অর্থ লুটপাটের অভিযোগ আনা হয়েছে। গবেষণা সংক্রান্ত টেন্ডারে অনিয়ম, অযৌক্তিক প্রকল্প গ্রহণ সহ বেশ কিছু অসঙ্গতি পাওয়ার কথা জানিয়েছে দুদক। প্রকল্প গ্রহণের ক্ষেত্রে যথাযথভাবে প্রকল্প গ্রহণ হয়েছে কিনা, ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে কিনা, প্রকল্পের ক্ষেত্রে আমরা সঠিক টেন্ডার প্রক্রিয়া নিয়েছি কিনা, সিলেকশনটা কিভাবে করেছি, কোন কোন ব্যক্তিকে দিয়েছি, আমার যে পরিমাণ এস্টিমেটেড বাজেট ছিল সেটাকে পুরোটা ইমপ্লিমেন্টেড হয়েছে কিনা, সেই ব্যাপারগুলো তো যাচাই করতে হয়, বা এখানেও অনিয়ম হয়ে থাকতে পারে। দুদক বলছে, নানা অসঙ্গতি মেলায় বিগত সরকারের আমলে নেওয়া মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সব প্রকল্প স্থগিত করেছে অন্তর্বর্তী সরকার। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতি বন্ধে জাগরণ তৈরি ও লাল ফিতার দৌরাত্ম্য বন্ধ করতে হবে। সকালে লালমনিরহাটে দুদকের গণশুনানিতে কথা বলেছেন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। তিনি বলেন, বর্তমানে রাজনৈতিক চাপ কম থাকায় ভালো কাজের সুযোগ তৈরি হয়েছে। সততার সঙ্গে যত দ্রুত সম্ভব সরকারি কর্মকর্তাদের সেবা দেওয়ার তাগিদ দেন তিনি। শুনানিতে জেলায় কর্মরত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে 106টি অভিযোগ জমা পড়ে। শুনানি শেষে এসব অভিযোগ নিষ্পত্তির নির্দেশ দেন দুদক চেয়ারম্যান। আমাদের এই কাজের কারণে ভবিষ্যতের দুর্নীতিটা বন্ধ হয়। এখনকার দুর্নীতি যাতে না হয়, ভবিষ্যতের দুর্নীতিটা যাতে, তো সেক্ষেত্রে আমাদের এক ধরনের নিজেদের মধ্যে এক ধরনের জাগরণ প্রয়োজন, যে আমরা দুর্নীতির সাথে আপোষ করব না করব না। সবচেয়ে বড় শক্তি যেখানে প্রায় শতভাগ লোক দুর্নীতির বিরুদ্ধে, সেখানে দুর্নীতি হওয়ার সুযোগ খুব কম থাকা উচিত। কাজে সেক্ষেত্রে আমরা যদি সবাই জাগ্রত হই, আমার বিশ্বাস আদালতও সচেতন হবে এবং সেবাটা যত তাড়াতাড়ি প্রদান করা যায়, যত ভালোভাবে, যত ন্যায় নিষ্ঠার সাথে প্রদান করা যায়, তারা সেটা করবে। হাসিনা সরকারের শেষ বছর তথা 2023-24 অর্থ বছরে দেশে কর ফাঁকির পরিমাণ ছিল 2,30,000 কোটি টাকা। ওই বছরে প্রায় 3 লাখ নিবন্ধিত কোম্পানির মধ্যে কর দিয়েছিল মাত্র 24,000 প্রতিষ্ঠান। এলডিসি উত্তরণে কর্পোরেট কর সংস্কার নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেছে গবেষণা সংস্থা সিপিডি। বলছে, উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য বাংলাদেশের সামনে কর ফাঁকি বন্ধ ও আহরণ বাড়ানোর বিকল্প নেই। বাংলাদেশের মতো স্বল্প উন্নত দেশগুলোর জন্য পরবর্তী ধাপে উত্তরণে তথা উন্নয়নশীল দেশের তালিকায় যেতে কর ফাঁকি একটি বড় চ্যালেঞ্জ। এই ফাঁকির তালিকায় যেমন আছেন ব্যক্তি করদাতা, তেমনি আছে কর্পোরেট করদাতাও। সোমবার এক সংবাদ সম্মেলনে সিপিডি জানিয়েছে, 2023-24 অর্থ বছরে বিভিন্ন প্রতিষ্ঠান 2,30,000 কোটি টাকা কর ফাঁকি দিয়েছে। দেশে 2,88,000 নিবন্ধিত প্রতিষ্ঠানের মধ্যে ওই বছর কর দিয়েছে মাত্র 24,381টি প্রতিষ্ঠান। সিপিডি বলছে, কর ফাঁকি বন্ধে ডিজিটালাইজেশনের কোনো বিকল্প নেই। 2,30,000 কোটি টাকা 2023 সালে কর ফাঁকি আদায় করা যায়নি, শুধুমাত্র কর ফাঁকি, এবং এর বাইরে কর জালের বাইরেও তো বিপুল পরিমাণ রয়ে গিয়েছে যাদেরকে কর জালের ভিতরে আনাই যায়। যে ডিজিটালাইজেশনটা কত জরুরি হয়ে পড়েছে। প্রতিবেশী ও প্রতিযোগী দেশের সঙ্গে তুলনা করলে বাংলাদেশে কর্পোরেট কর হার বেশি, তাই কর খাতের প্রয়োজনীয় সংস্কারের কথা বলছে সিপিডি। তবে এই সংস্কার টেকসই করতে হলে দুর্নীতি দমনের উপর গুরুত্ব দিতে হবে। আপনি যদি তার রেপুটেশনকে একটা পানিশ হিসেবে চিন্তা করেন, কস্ট হিসেবে চিন্তা করেন যে হ্যাঁ, আমি প্রতিদিন দেখতে পাচ্ছি এই কোম্পানিগুলো আমার ট্যাক্স দিচ্ছে না, এই কোম্পানিগুলো আমার ইন্ডিয়ান রিটার্ন দিচ্ছে না, সেটাও কিন্তু এক ধরনের ইনডিরেক্টলি চাপ তৈরি করবে কোম্পানিগুলোর উপরে। বর্তমানে বাংলাদেশে পুঁজিবাজারে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন প্রতিষ্ঠানগুলো 2 ধরনের কর্পোরেট কর হারের আওতায় পড়ে থাকে। পরিবেশ সম্মত কারখানাগুলো পায় বিশেষ ছাড়। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় 3 জনকে 7 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ছাত্রদল। এ ঘটনায় নাম আসা ইউনিভার্সিটি অফ স্কলার্সের 2 ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওই প্রতিষ্ঠানকে চিঠি দেওয়ার পাশাপাশি গ্রেফতার 3 জনকে সাময়িক বহিষ্কার করেছে প্রাইম এশিয়া। সোমবার দুপুরে রাজধানীর বনানীতে বিক্ষোভ করেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ ছাত্রদলের নেতাকর্মীরা। এতে যোগ দিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন অভিযোগ করেন পারভেজ হত্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন জড়িত। ছাত্র আন্দোলন অথবা বৈষম্য বিরোধী এই শব্দটিকে ব্যবহার করে দেশব্যাপী বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় লুটপাট, বিভিন্ন জায়গায় দখলদারি, বিভিন্ন জায়গায় মার্কেটের ইজারা দখল সহ নানা ধরনের অপকর্ম করে অর্থনৈতিকভাবে একটি গোষ্ঠী তারা লাভবান হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। পারভেজ হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করেন ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, হত্যাকাণ্ডে জড়িতদের রক্ষার চেষ্টা করছে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম। আমাদের উদারতা, নমনীয়তা, আইনের প্রতি শ্রদ্ধাশীলতা, এটাকে যদি কেউ সহজ সরলভাবে গ্রহণ করেন তাহলে আপনারা ভুল ভাবছেন। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই বাংলাদেশে আর কখনোই কোনো শিক্ষার্থী কোনো সন্ত্রাসীর আঘাতে নিহত না হোক। পারভেজ হত্যায় জড়িত 3 ছাত্রকে সাময়িক বহিষ্কার করার পাশাপাশি তদন্ত কমিটি করেছে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বলছে এই ঘটনায় যে 2 নারীর নাম আসছে তারা বনানীর ইউনিভার্সিটি অব স্কলার্সের শিক্ষার্থী। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠি দেওয়া হয়েছে। আমরা সাময়িকভাবে তাদেরকে বরখাস্ত করেছি অলরেডি, এবং একটা তদন্ত কমিটি আমরা করে দিয়েছি, এবং তদন্ত রিপোর্ট হলে তার এগেইনস্টে আমরা পার্মানেন্ট স্টেপ নেব। এদিকে গ্রেফতার 3 জনকে 7 দিন করে রিমান্ড দিয়েছে আদালত। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। উচ্চশিক্ষার সুযোগ সহ 8 দফা দাবিতে অ্যাগ্রি ব্লকেট কর্মসূচি পালন করেছেন কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। রাজধানীর খামারবাড়িতে ব্লকেট কর্মসূচি পালন করেন তারা। একই স্থানে দাবিগুলোকে অযৌক্তিক জানিয়ে পাল্টা বিক্ষোভ করেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজধানীর খামারবাড়ি প্রধান ফটকের ভেতরে অবস্থান কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের। অন্যদিকে মূল সড়কে স্লোগানে উত্তাল শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার সকাল 6:30টার পর থেকেই রাজধানীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান ফটক বন্ধ করে দেয় সারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। শুরু করেন এগ্রি ব্লকেট কর্মসূচি। এ সময় দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। আমরা আজকে প্রায় 15 থেকে 16 দিন মাঠে অবস্থান করতেছি, তারা কোনো কিছুই আমাদেরকে জানে না। ডিপ্লোমা কৃষিবিদদের জন্য স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ দিতে হবে। আমাদের যদি উচ্চশিক্ষা না হয় তাহলে আমরা এক পর্যায়ে কৃষকদের কি শিখাবো। বেলার 1:30টার দিকে খামারবাড়ির গেটে জড়ো হতে থাকেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের দাবি ডিপ্লোমা শিক্ষার্থীদের 8 দফা অযৌক্তিক। এ সময় পাল্টা 5 দফা দাবি ঘোষণা করেন তারা। আবার নতুন করে বাংলাদেশে কাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কোটা ফিরিয়ে আনতে চাচ্ছে এটা আমরা সকলেই জানি। কোনো প্রকার বৈষম্যের স্থান দেওয়া হবে না এবং অচিরেই কৃষিবিদদের জন্য 10ম গ্রেডটাকে উন্মুক্ত করে দিতে হবে। 2টার দিকে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খামারবাড়ির প্রধান ফটক দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেন। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, তবে পুলিশ ও সেনাবাহিনীর প্রচেষ্টায় তাদের শান্ত করা হয়। এরপর যৌথ বাহিনী কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি থেকে সরিয়ে দেন। পরে 5 দফা দাবি অধিদপ্তরে জমা দেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সম্মান করার দাবিতে সারা দেশে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। বৈষম্য নিরসনে দ্রুত উদ্যোগ নেওয়া না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এক দফা এক দাবি স্লোগানে স্লোগানে মুখর রাজপথ।
সোমবার সকালে গোপালগঞ্জ, রাজশাহী, মৌলভীবাজার, দিনাজপুর সহ দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। জানান, উচ্চ মাধ্যমিক পাশের পর পরীক্ষার মাধ্যমে ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে হয় তাদের। এরপর 3 বছরের কোর্স শেষে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে করতে হয় 6 মাসের ইন্টার্নশিপ। অথচ চাকরির বাজারে তাদের উচ্চ মাধ্যমিক পাশ বলে বিবেচনা করা হয়। এই বৈষম্য থেকে মুক্তি চান তারা। আমাদের রাজপথে নামার একটাই উদ্দেশ্য, আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। ডিগ্রি সমমানের করতে হলে যে সকল ক্রাইটেরিয়া লাগে সকল ক্রাইটেরিয়া আমাদের পূরণ আছে। 3 বছর আমরা কোর্স শেষ সম্পন্ন করলাম এবং 6 মাসের ইন্টার্নশিপ সম্পন্ন করলাম। এরপরেও আমরা দেখা যাচ্ছে যে এইচএসসি সমমান আমাদেরকে দেওয়া হয়েছে, মানে এইটা সম্পূর্ণ অযৌক্তিক। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন শিক্ষার্থীরা। আমরা বিএসসি, মিডওয়াইফারি, এমনকি ডিপ্লোমা সবাই একই। আমাদের একটাই জিনিস, আমরা সবাই নার্স। আমাদের মধ্যে কেন আমরা 3.5 বছর পড়েছি, তারপর যদি না পাই তাহলে কেমন হলো? এ তো বিচার হলো না। আর যদি আমাদের এই দাবি না মানা হয় আমরা আন্দোলন চালিয়ে যাব। বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের ডাকে চলে এই কর্মসূচি। ফাহরি ফারজানা, সময় সংবাদ। খাগড়াছড়িতে অপহৃত শিক্ষার্থীদের উদ্ধার অভিযানে গিয়ে দুর্গম পাহাড়ে ইউপিডিএফের আস্তানার সন্ধান পেয়েছে যৌথ বাহিনী। এ সময় 5 জনকে আটক করা হয়। ভোরে সদর উপজেলার বিভিন্ন এলাকায় যৌথভাবে অভিযান চালায় সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার। এ সময় পূর্ণচন্দ্র কারবারি পাহাড়ার দুর্গম পাহাড়ে তালাবদ্ধ একটি ঘর দেখে সন্দেহ হয়। তালা ভেঙে ইউপিডিএফের প্রসিদ্ধ গ্রুপের জেলা সংগঠক অঙ্গ মারমার গোপন আস্তানার সন্ধান মেলে। উদ্ধার হয় বিপুল পরিমাণ প্রশিক্ষণ সরঞ্জাম, গুলি ও দলিল। আটক করা হয় সন্দেহভাজন 5 জনকে। গত 16 এপ্রিল বৈশাখী উৎসব শেষে চট্টগ্রামে ফেরার পথে 5 শিক্ষার্থী সহ 6 জনকে অপহরণ করে দুর্বৃত্তরা। এই ঘটনায় ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপকে দায়ী করে আসছে সন্তুল আরমার জেএসএস সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ। হজ যাত্রীদের জন্য বাড়ি ভাড়া নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে। শতভাগ বাড়ি ভাড়া শেষ করেছে এজেন্সিগুলো। এবছরও রুট টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় ইমিগ্রেশন ও লাগেজ সুবিধা পাবেন হজ যাত্রীরা। সৌদি আরবের প্রতিনিধি দলের সঙ্গে পাসপোর্ট অধিদপ্তর ও ধর্ম মন্ত্রণালয়ের আলোচনা শেষে এসব তথ্য জানান কর্মকর্তারা। এবছর হজে যাবেন ৮৭,১০০ জন। তাদের মধ্যে ৫,২০০ জন যাবেন সরকারি ব্যবস্থাপনায়। বাকি ৮১,৯০০ হজযাত্রী যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়। সোমবার সকালে রাজধানীর খিলখাতে হোটেল লা মেরিডিয়ানে সৌদির 11 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মুসল্লিদের হজযাত্রা সহজ করতে আলোচনা করেন পাসপোর্ট অধিদপ্তর ও ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধি দল। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক নুরুল আনোয়ার বলেন, এবছর হজযাত্রীরা রুট টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় ইমিগ্রেশন ও লাগেজ সুবিধা পাবেন। সৌদি আরবে হাজিরা পৌঁছার পরে সৌদি বিমানবন্দরে যে ইমিগ্রেশনটা হওয়ার কথা, সেই ইমিগ্রেশনের ফ্যাসিলিটিসটা অ্যাকচুয়ালি বাংলাদেশের বিমানবন্দর থেকে ডিপার্ট হওয়ার আগেই এই সৌদি ইমিগ্রেশনটা হয়ে যায়। তো ওটা একটা সুবিধা পায় আমাদের হাজিরা। আরেকটা সুবিধা হলো হাজিদের যে লাগেজ ম্যানেজমেন্ট, এটা একটা স্মার্ট ম্যানেজমেন্টের মাধ্যমে তারা লাগেজটাকে হ্যান্ডেল করে। যারা হযরত শাহজালাল বিমানবন্দর হয়ে যাবে তারা মক্কা রুট ইনিশিয়েটিভের আওতায় পড়বে, কিন্তু যারা আমাদের অন্যান্য বিমানবন্দর থেকে যাচ্ছে যে 10,000, তারা এটার আওতায় পড়বে না। একই সময় ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম বলেন, হজ যাত্রীদের শতভাগ বাড়ি ভাড়া হয়ে গেছে। ফাইনাল নিউজ পেয়েছি যে আমাদের 100% হজ যাত্রীর বাড়ি ভাড়া সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে প্রায় 40,000 মতো ভিসা হয়ে গেছে এবং ভিসা প্রদানের জন্য যে ডেডলাইন থাকে এটা ওরা বন্ধ করে না, এটা চালু আছে। আরএফআইডি ট্যাগ নামে একটা রেডিও ফ্রিকোয়েন্সি থাকবে, সেই ট্যাগটা আমরা লাগেজের সাথে লাগিয়ে দিব। এটা বিভিন্ন জায়গায় রিডার থাকবে, স্ক্যানার থাকবে, হয়ে যাবে। ফলে কোনো লাগেজ হারালে কোনো বা ডিসপ্লেস হলে কোথা থেকে হলো সেটা বোঝা যাবে, উদ্ধার করা সহজ হবে। চলতি বছর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজের প্রথম ফ্লাইট ছেড়ে যাবে 29 এপ্রিল। এটা একটা দ্বিপাক্ষিক। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। বিশেষ বিসিএস এর মাধ্যমে আগামী সেপ্টেম্বরের মধ্যে 2000 চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সকালে স্বাস্থ্য ও রেলপথ মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারকসই অনুষ্ঠানে একথা জানান তিনি। বলেন, বাংলাদেশের স্বাস্থ্য খাতের অবকাঠামো উন্নয়নে কাজ করছে সরকার। বিদেশি বিনিয়োগে হচ্ছে বিশেষায়িত হাসপাতালও। এ সময় রেল উপদেষ্টা জানান, চিকিৎসা সেবা নিশ্চিতে রেলওয়ের 10টি হাসপাতালকে আধুনিকায়ন করা হবে। আচ্ছা, আর হচ্ছে যে এইখানে স্বাস্থ্য সেবাটা
চিকিৎসা সরঞ্জামাদির ব্যবস্থা করা, তারপরে হচ্ছে যে ওষুধের ব্যবস্থা করা, তারপরে হচ্ছে যে খাবারের ডায়েট যেটা সেটার ব্যবস্থা করা। তো এইটা যে আগামীকাল থেকেই যে আমরা ওখানে রোগী নিয়ে সেবা শুরু করতে পারবে এমন কিন্তু না, এমন পরিস্থিতি ওখানে নাই। তো ওই জন্য এটা স্বাস্থ্য মন্ত্রণালয় একটা বিধি করবে, একটা প্রণয়ন করবে রেল মন্ত্রণালয়ের ইয়েতে। আমরা সমঝোতা করবো, স্বাক্ষর করব। এরপরে আমাদের একটা প্রতিনিধি যাবে, সেখানে কী আমাদের দরকার হবে, মেরামতের দরকার হলে সেটা ওনারা করে দিবেন। অর্থাৎ করণীয় কাজে স্বল্প সময়ের মধ্যে কোন কোন কাজগুলো করতে হবে, মধ্যমেয়াদী কী কাজ করতে হবে, দীর্ঘমেয়াদী কী কাজ করতে হবে, সেগুলো তালিকা তারা তৈরি করবেন। পরিচয় দেন এমবিবিএস ডাক্তার, একটি দুটি নয়। জ্বর, ক্যান্সার, সিজার, হার্টসহ সব রোগের চিকিৎসার গ্যারান্টি মিলবে তার কাছে। ল্যাব পরীক্ষাও করেন নিজেই, শুধু ডাক্তারই নয়, একাধারে সাংবাদিকও তিনি। বলছি বরিশালের উজিরপুর সনদবিহীন অভিযোগ ওঠা এমবিবিএস ডাক্তার দাবিদার রেজাউল করিমের কথা। বরিশাল থেকে সুজয় দাসের ক্যামেরায় অপূর্ব অপুর অনুসন্ধানে বিস্তারিত। স্যার কি এমবিবিএস? জি। প্যাডের ভিতরে কি হয়েছে দেখছো? রোগীর ছদ্মবেশে সময় সংবাদ হাজির মায়ের দোয়া ক্লিনিক অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে। এটি বরিশালের উজিরপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম সাতলায়। রেজাউল করিম নিজেকে এমবিবিএস চিকিৎসক পরিচয়ে সব রোগের চিকিৎসা দেন এখানে। পেটে ব্যথার কথা জানালে তাৎক্ষণিক রক্ত ও আল্ট্রাসাউন্ড পরীক্ষা করেন নিজেই। বিল ধরান ১৫০০ টাকা। প্যাডের ভিতরে কি হয়েছে দেখছো? তবে কিছু সময়ের মধ্যে সংবাদকর্মী আজ করে ভুল পাল্টাতে শুরু করেন। বলেন কেবলমাত্র প্রাথমিক চিকিৎসা দেন। চিকিৎসা দেয় আপনার প্রাথমিক চিকিৎসা, যেগুলো আমার দ্বারা সম্ভব। অথচ তার এই বিতর্কিত হাসপাতালে সিজার, ক্যান্সার সহ প্রায় সব রোগের রোগী এনে চিকিৎসার নামে ভর্তি করানো হয়। ওখানে হয় হচ্ছে আপনার সিজার হয় এখানে। এমবিবিএস দাবিদার রেজাউলের বিরুদ্ধে অভিযোগ এমবিবিএস সনদি না থাকা, দেশি বিদেশি ভুয়া চিকিৎসা শাস্ত্রীয় ডিগ্রি নিয়েও মিথ্যাচার করা। এসএসসি ঢাকা মিরপুর বাংলা কলেজ থেকে, এসএসসি বাগদা মাধ্যমিক বিদ্যালয় থেকে, আর এসএসসি গোপালগঞ্জ লালমিয়া সিটি কলেজ। বিভিন্ন সময়ে অপচিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ওঠে, এমনকি মামলায়ও জেল খেটেছেন বিতর্কিত কর্মকাণ্ডে। উনি ইন্ডিয়া থেকে একটা সার্টিফিকেট দেখেন, যে সার্টিফিকেট আসলে কোন জায়গা থেকে করেছেন, এর কোনো ধরনের কোনো বৈধতা নেই এসব প্রতিষ্ঠানে। একাধিকবার অভিযানে জরিমানা এবং শাস্তির সম্মুখীন করা হয়েছে, কিন্তু উনি জেল হাজত থেকে বের হয়ে আবার পূর্বের নয় একই কাজ করতে থাকেন। অভিযোগ আছে অপকর্ম আড়াল করতে ডাক্তার দাবিদার রেজাউল করিম নিজেকে সাংবাদিকও পরিচয় দেন। নারী রোগীদের সঙ্গেও রেজাউলের যৌন কুপ্রস্তাবের একাধিক অভিযোগ রয়েছে। আমি একজন নার্স, অনেক আজে বাজে এসএমএস করছে যেগুলো মুখে বলার মতো না। তবে এ বিষয়ে যথারীতি তার বিরুদ্ধে ষড়যন্ত্র দাবি করে নিজেকে এমবিবিএস ডিগ্রিধারী ডাক্তার বলতে অনড়। আমি এমবিবিএস ডাক্তার। এখন কেউ যদি মনে করেন যে আমাকে হয়রানিমূলক বলে থাকে, বলতে পারি। প্রশাসন যে কোনো ধরনের অপকর্ম ঠেকাতে নজরদারি বাড়াচ্ছে বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ওনার যে ডিগ্রিগুলো আছে সেগুলো বিএমডিসি কর্তৃক স্বীকৃত কোনো ডিগ্রি নাই, তো সে ডাক্তারও লিখতে পারবে না এবং এ ধরনের রোগীদের সে চিকিৎসাও করতে পারবে না। বরিশালের 10 উপজেলা অপচিকিৎসায় গত 2 বছরে অন্তত 6 জনের মৃত্যুর অভিযোগ উঠেছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। চট্টগ্রামে কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে পাহাড় কেটে চলছে বহুতল ভবন নির্মাণ। অভিযান চালিয়ে ভবনের বর্ধিতাংশ ভেঙে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। পাহাড় কেটে ভবন নির্মাণে জড়িতদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান। চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্র আশকারডেগির পার এলাকায় পরিচিত গ্রিনলেস পাহাড় নামে। তবে দিনে দুপুরে প্রশাসনের নাকের ডগায় পাহাড় কেটে গড়ে তোলা হচ্ছে বহুতল ভবন। 92টি পরিবারের জন্য স্বপ্নিল ফ্যামিলি ওনার্স নামে আলাদা 3টি ভবন নির্মাণের কাজ চলছে এখানে। তা করতে গিয়ে পাহাড় কাটা হচ্ছে নির্বিচারে। ভবন নির্মাণের ক্ষেত্রে মানা হয়নি সিডিএর কোনো শর্ত। মামলা থাকায় এতদিন উচ্ছেদ অভিযান চালাতে পারেনি সিডিএ। তবে আদালত নিষেধাজ্ঞা 8 সপ্তাহের জন্য স্থগিত করায় রোববার সকাল থেকে শুরু হয় অভিযান। ভেঙে দেয়া হয় অবৈধ স্থাপনা।
যখন কাজটা শুরু করতে গেল তখন তারা পাহাড় কাটছেন এবং সিডিএ যে শর্তে অনুমোদন দেওয়া হয়েছিল তার ভায়োলেশন করছেন। যে অংশটুকু ডেভিয়েশন করে বাড়তি করা হয়েছিল প্ল্যানের বাইরে গিয়ে পাহাড় কেটে ওই অংশটুকু আমরা জাস্ট ভেঙে দিব। সবটুকু আমরা হয়তো ভাঙতে পারবো না, তাদেরকে একটা আলটিমেটাম দিয়ে দিব যে এই সময়ের মধ্যে আপনারা বাকি অংশটুকু নিজেরাই করবেন, আদারওয়াইজ পরবর্তীতে আমরা আবার অভিযান চালাবো। অবৈধভাবে পাহাড় দখল করে ভবন নির্মাণের জড়িতদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। মাফি একটা চক্র, চিটাঙে কয়েকটা চক্র আছে, তাদেরকে কিন্তু সবাই মিলে প্রতিহত করতে হবে। এইভাবে সহযোগিতা নিয়ে আমাদের কাজ করতে হবে এবং জনগণকেও সচেতন করতে হবে, কারণ ভাঙাটা কিন্তু খুব বেশি একটা মধুর বিষয় না, মধুর বিষয় আমরা ভাঙতে চাই না, ভাঙার প্রয়োজনটা যেন না হয়। 2023 সালে 13 এপ্রিল সিডিএর ইমারত নির্মাণ কমিটির কাছ থেকে ভবন নির্মাণের অনুমোদন নেওয়া হয়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। নির্মাণাধীন ভবনের নকশা বহির্ভূত অংশ ভেঙে ফেলছে রাজুক। সড়কের জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে বেশিরভাগ ভবনের বর্ধিতাংশ। রাজধানীর উত্তরায় 5টি ভবনে অভিযান চালিয়ে একথা জানায় সংস্থাটি। ভবন নির্মাণ পরিকল্পনায় রাজুকের নকশার বাইরে গিয়ে সড়কের জায়গায় ভবনের অতিরিক্ত অংশ এক্সাভেটর দিয়ে গুঁড়িয়ে দিচ্ছে রাজুকের আভিযানিক দল। অনেক স্থানে ভবন নির্মাণের শুরুতেই অবৈধভাবে গড়ে তোলা অতিরিক্ত অংশ কেটে ফেলা হয়। সোমবার সকাল থেকে উত্তরার 10 নম্বর সেক্টরের রানাভোলা এলাকায় চলে উচ্ছেদ অভিযান। এ সময় রাজুকের উপপরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার জানান, নিরাপদ ও বসবাস উপযোগী ঢাকা গড়ার প্রত্যয়ে নিয়মিত অভিযান এটি। নির্মাণাধীন যতগুলো ভবন আমরা পাবো প্রত্যেকটা ভবনে আমরা অভিযান করব এবং মালিককে পাওয়া গেলে অথবা প্রতিনিধি পাওয়া গেলে আমরা তাদেরকে প্রয়োজনীয় জরিমানা বা জেল যেটি আমরা আইনগতভাবে দেওয়ার সুযোগ আছে সেটা আমরা প্রদান করব এবং নকশা বহির্ভূত অংশ যতটা পারা যায় আমরা আমাদের এক্সকাভেটর দিয়ে সেটি অপসারণ করব। সড়কের জায়গা দখল করে পুরানো নীতি মেনে যেসব ভবন নির্মাণ করা হয়েছে সেগুলোর বিষয়েও দ্রুত নতুন নীতিমালা তৈরি করা হচ্ছে বলেও জানান রাজুক কর্মকর্তারা। যারা আগে বিল্ডিং করে ফেলেছে কিন্তু রাস্তার জায়গা দখল করে তাদেরকে আমরা কিভাবে আইনের আওতায় নিয়ে আসতে পারি এটা নিয়ে আমাদের কার্যক্রম চলমান আছে এবং এই নীতিমালাটা প্রণয়নের পরে আমরা তাদেরকে জরিমানা অথবা তাদের অংশ অপসারণ করে আমরা এটা ব্যবস্থা নেব। যে বিল্ডিংটা 10, 15, 20 বছর আগে হয়ে গেছে তখন আসলে হয়তো ছিল 20 ফিট রাস্তা, বাট এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি এখানে আমরা 30 বা 40 ফিট করব, যার জন্য আমরা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংগুলোতে এগুলো আমরা কঠোরভাবে অনুসরণ করছি। অভিযানে ভবনের অতিরিক্ত অংশ ভেঙে ফেলার পাশাপাশি পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। যে বিদ্যুৎ, পানি এবং গ্যাস এই 3টি সংযোগ আমরা বিচ্ছিন্ন করছি। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। আইন না মানার প্রবণতায় ঢাকা শহরকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে প্রধান বাধা বলে মন্তব্য করেছেন রাজুক চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজুল ইসলাম। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সমস্যার নগরী ঢাকা সমাধান কোন পথে শীর্ষক সংলাপে এ মন্তব্য করেন তিনি। বলেন, তিলোত্তম নগরী নয় বরং ঢাকা শহরকে বাসযোগ্য করলে দায়মুক্তি মিলবে। বলেন, নিয়ম না মেনে নির্মাণাধীন ভবন উচ্ছেদ নয় বরং মোবাইল কোর্টের মাধ্যমে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও 3382টি নির্মাণাধীন ভবনকে সুষ্ঠু পরিকল্পনার মধ্যে আনা হবে বলে জানান রাজুক চেয়ারম্যান। এ সময় রাজধানী ঢাকার নাগরিক জীবন, অবকাঠামো, পরিবেশ, যানজট, নর্দমা ও খাল ব্যবস্থাপনা এবং সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করেন বক্তারা। এখনো আনোয়ারা উদ্যানের সেই নির্মাণ কাজ পরবর্তীতে একাধিক উপদেষ্টা ঘোষণা দেওয়ার পর 26শে মার্চে সেটি আবার সর্বসাধারণের খুলে দেওয়ার জন্য ওনারা কমিটমেন্ট দেওয়ার পরও সেটি খুলে দেওয়া হয় নাই। তিলোত্তমা বাদ, সব বাদ, হ্যাঁ আমরা এখন একটা বাসযোগ্য নগরী করতে চাই। সবারই আইন না মানার একটা প্রবণতা আছে। 3382টা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংকে ব্লকেট করছে, যেগুলোর মধ্যে ব্যত্যয় আছে। এই প্রত্যেকটা বিল্ডিংকে আমি ভেঙে হোক অন্যভাবে হোক আমি এগুলোকে ঠিক নিয়মের মধ্যে নিয়ে আসবো। দেশে 3 স্তরে নতুন করে ইন্টারনেটের দাম কমছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। সকালে ফেসবুক পোস্টে তিনি জানান, বেসরকারি প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোম কর্তৃপক্ষ তাদের আইটিসি পর্যায়ে 10%, আইআইজি পর্যায়ে 10% ও এনটিটিএন পর্যায়ে 15% দাম কমাবে। এরই পরিপ্রেক্ষিতে বেসরকারি মোবাইল অপারেটরদের দাম কমানোর আহ্বান জানান ফয়েজ আহমেদ। তিনি উল্লেখ করেন, ঈদ উল ফিতরের দিন থেকে টেলিটক 10% মূল্য ছাড়ের ঘোষণা দিয়েছে।
সরকার আশা করে অতি দ্রুতই 3 বেসরকারি মোবাইল অপারেটর মার্চ মাসে SRO অ্যাডজাস্টমেন্ট বাবদ যে মূল্য বাড়িয়েছে তা কমাবে। কমিশনিংয়ের 1 বছর পরও শুরু হয়নি সিঙ্গেল পয়েন্ট মুরিং বা SPM এর বাণিজ্যিক ব্যবহার। অপারেটর নিয়োগে দেরির কারণে থমকে আছে জ্বালানি তেল পরিবহনের আধুনিক পদ্ধতির কার্যক্রম। জ্বালানি খাতের বিশেষ আইন বাতিল করায় আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে অপারেটর নিয়োগে লাগতে পারে চলতি বছরও, এমনটাই জানাচ্ছেন প্রকল্প সংশ্লিষ্টরা। এছাড়াও ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট প্রস্তুত না হওয়ায় প্রাথমিক অবস্থায় ব্যবহার করা যাবে না SPM এর পূর্ণ সক্ষমতাও। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্টে বিস্তারিত। দেশে জ্বালানি তেল পরিবহনে যুগান্তকারী পরিবর্তন আনতে যাচ্ছে সিঙ্গেল পয়েন্ট মুরিং বা SPM। গভীর সমুদ্র থেকে 110 কিলোমিটার করে দুটি সমান্তরাল পাইপলাইনে আমদানি করা জ্বালানি তেল যাবে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে। এতে পরিবহনের সময় 10 থেকে 12 দিনের বদলে নেমে আসবে 48 ঘন্টায়। বছরে সাশ্রয় হবে 800 কোটি টাকা। গত বছরের মার্চে সফলভাবে সম্পন্ন হয় SPM এর পরীক্ষামূলক কার্যক্রম ও কমিশনিং। সংশ্লিষ্টরা জানাচ্ছেন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণে বিদেশি অপারেটর নিয়োগে দেরির কারণেই এখনো অধরা SPM এর সুফল। নতুন করে আমাদের টেন্ডার করতে হচ্ছে। আগস্টের দিকে কন্ট্রাক্ট হলে নভেম্বর ডিসেম্বর থেকে এটা হয়তো কমার্শিয়াল অপারেশনে যাবে। SPM এর মাধ্যমে বছরে সঞ্চালন করা যাবে 45 লাখ মেট্রিক টন ডিজেল আর একই পরিমাণ অপরিশোধিত জ্বালানি তেল। বিপরীতে দেশে এখনও বার্ষিক পরিশোধন সক্ষমতা আছে কেবল 15 লাখ মেট্রিক টনের। সেক্ষেত্রে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট নির্মাণের আগ পর্যন্ত সংশয় আছে পূর্ণ ক্ষমতায় SPM এর ব্যবহার নিয়ে। এই প্রকল্পটির সঙ্গে সঙ্গতি রেখে সমানতালে বাড়েনি দেশের জ্বালানি তেল পরিশোধন সক্ষমতা। ফলে এসব অবকাঠামোর বড় একটি অংশই দীর্ঘ সময় অলস পড়ে থাকার শঙ্কা তৈরি হয়েছে। অ্যারাউন্ড 70% তো আমরা ধরেন ইউজ করতে পারবোই। ডিজেলের চাহিদা তো দেশে অনেক, সেক্ষেত্রে 45-এর জায়গায় আমরা আরও বেশি আনতে পারবো, ডিপেন্ডস করছে আমাদের ডিমান্ডের উপরে। অতিরিক্ত ক্ষমতাটা আমরা ব্যবহার করতে পারছি না বলে আমাদের একটা পেমেন্ট আছে, সেই পেমেন্টটাকে কমিয়ে আনার জন্য বা সেই খরচটাকে কমিয়ে আনার জন্য দ্রুততম সময়ের মধ্যে দ্বিতীয় ইয়ারেলটা করা দরকার। 2015 সালে ডিপিপি তৈরির পর 2018 সালের ডিসেম্বরের মধ্যে SPM বাস্তবায়নের প্রাথমিক লক্ষ্য থাকলেও পরে দফায় দফায় বাড়ে প্রকল্পের মেয়াদ। ব্যয়ও বেড়ে দাঁড়ায় দ্বিগুণ, প্রায় 8.5 কোটি টাকা। ফারুক ভুঁইয়া রবিন, সময় সংবাদ, কক্সবাজার। অবশেষে আলোর মুখ দেখছে বে টার্মিনাল। একটাকে অনুমোদন পাওয়ার মাত্র দুদিনের মাথায় 23 এপ্রিল বিশ্বব্যাংকের সঙ্গে 650 মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করবে চট্টগ্রাম বন্দর। বিনিয়োগকারী হিসেবে চুক্তিবদ্ধ হবে সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড। শাখাউদ্দিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। আমদানি রপ্তানি বাণিজ্যের চ্যালেঞ্জ মোকাবেলায় চট্টগ্রাম বন্দরের বিকল্প হিসেবে পতেঙ্গা উপকূলে বে টার্মিনাল গড়ে তোলার পরিকল্পনা হয়েছিল 1 দশক আগেই। অবশেষে রোববার একনেকে অনুমোদন দেওয়া হয়েছে 14,000 কোটি টাকার এই মেগা প্রকল্পের। এর মধ্যে 650 মিলিয়ন মার্কিন ডলার খরচ করে ব্রেক ওয়াটার নির্মাণে বুধবারে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষরের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আমরা আশা করছি বিশ্বব্যাংকের সাথে সহসায় চুক্তিটা হবে। বন্দরের তথ্য অনুযায়ী 13,525 কোটি টাকার এই প্রকল্পে বিশ্বব্যাংকের সহায়তা হিসেবে থাকবে 9,333 কোটি টাকা, আর বাকি টাকার যোগান দেবে চট্টগ্রাম বন্দর নিজেই। ফরেন আইটিও যারা আছে তাদের সাথে আমাদের কন্ট্যাক্ট হবে, টার্মিনাল 1, টার্মিনাল 2, এবং এই কাজগুলো শুরু হবে। পুরো বে টার্মিনালের ব্যাপ্তি 6.5 কিলোমিটার হলো। নির্মাণ হবে স্বতন্ত্র 3টি টার্মিনাল। 2টি সংস্থা বিনিয়োগ করবে অন্তত 3 বিলিয়ন মার্কিন ডলার। অটোমেটিকলি কিন্তু এখানে মাদার ভেসেলগুলোর কিন্তু অনেক মুভমেন্টটা বেড়ে যাবে। আগামী 50 বছর থেকে 100 বছরের মধ্যে যে আমাদের চাহিদা, সেই চাহিদাকে সামনে রেখেই যে আমাদের বন্দরটা বিনির্মাণ করতে হবে। আগামী 2029 সালের মধ্যে এখানে গড়ে উঠবে বে টার্মিনাল, যেখানে বিনিয়োগ করবে সিঙ্গাপুর, আরব আমিরাত। চট্টগ্রামের বে টার্মিনাল থেকে কমল দে, সময় সংবাদ। কুয়াকাটা সৈকতে ভাঙন রোদে ফেলা বালু ভর্তি জিও ব্যাগ পরিণত হয়েছে দুর্ঘটনার ফাঁদে। অন্যদিকে সৈকতের বুকে জেগে উঠেছে পুরানো স্থাপনার ভাঙাচোরা বিম ও কংক্রিট। এ কারণে গোসলে নেমে প্রায়ই আহত হচ্ছেন পর্যটকরা। দ্রুত এসব অবকাঠামো অপসারণের দাবি তাদের।
সাগরকন্যা কুয়াকাটা প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার লীলাভূমি। সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগে প্রতিদিন হাজারো পর্যটক ছুটে আসেন এই সৈকতে, কিন্তু সেই সৌন্দর্যের মাঝেই এখন আতঙ্কের নাম বালুভর্তি জিওব্যাগ। সৈকতের ভাঙন ঠেকাতে বর্ষা মৌসুমে ফেলা হয়েছিল এসব ব্যাগ, কিন্তু বালু সরে গিয়ে এখন সেগুলো পড়ে আছে এলোমেলোভাবে। জমেছে শ্যাওলা, তৈরি হয়েছে গর্ত, যা বাড়িয়ে দিচ্ছে দুর্ঘটনার ঝুঁকি। এছাড়াও সৈকতের বুকে জেগে উঠেছে পুরনো স্থাপনার ভাঙাচোরা বিম ও কংক্রিট। জ্বরের সময় সেগুলো পানির নিচে থাকায় দেখা যায় না। গোসলে নেমে হাত পা কেটে যাচ্ছে পর্যটকের। শ্যাওলা পড়া যে বিচের পাটটা, এটা কিন্তু খুব রিস্কি। ছোট বাচ্চারা থাকে, তারা অনেক সময় মা বাবার কাছ থেকে আলাদা হয়, আলাদা হলে তখন একটা রিস্কের কারণ হয়ে দাঁড়ায়। প্রতি বছর আসলেই একটা বরাদ্দ তৈরি হয়, প্রকল্প তৈরি হয়, এটা ভাগবাটোয়ারা, এটা বিচ রক্ষারে আসলে পারফেক্ট একটা না। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আপাতত একটি অস্থায়ী প্রকল্পের মাধ্যমে ভাঙন রোধে নতুন করে জিওব্যাগ ও জিওটিউব বসানো হবে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ পুরনো জিওব্যাগ সরানো হবে। সমুদ্র সৈকত স্থায়ী প্রতিরক্ষা কাজের জন্য একটি ডিপিপি আমরা ইতিমধ্যেই মন্ত্রণালয়ে দাখিল করেছি। বাজেট পেলে স্থায়ী প্রতিরক্ষা কাজ আমরা হাতে নেব। 18 কিলোমিটার দীর্ঘ সৈকতের শহর কুয়াকাটাকে 1998 সালে পর্যটন কেন্দ্র ঘোষণা করা হয়। সাগরকন্যা কুয়াকাটা তার সৌন্দর্যে মুগ্ধ করছে যুগ যুগ ধরে, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ আর অব্যবস্থাপনায় সেই সৌন্দর্য আজ হারাতে বসেছে। তাই দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে কুয়াকাটা হারাতে পারে তার পর্যটন সম্ভাবনা। শিকদার, জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। দেশের বাইরের খবর। রোমান ক্যাথলিক চার্চের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস আর নেই। 88 বছর বয়সে ভ্যাটিকানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই ধর্মগুরু। প্রথম ল্যাটিন আমেরিকান পোপ হিসেবে তার যাত্রা শুরু হয়েছিল বুয়েনোস আইরেস থেকে, শেষ হলো ভ্যাটিকানে। তার প্রস্থানে রোমান ক্যাথলিক চার্চ হারালো এক উদার, সংলাপমুখী ও মানবিক নেতাকে। 12 বছরের দীর্ঘ পোপত্বের যাত্রায় তিনি শুধু ধর্মীয় নয়, বিশ্ব রাজনীতিতেও রেখে গেছেন উল্লেখযোগ্য প্রভাব। বার্ধক্যজনিত জটিলতায় বেশ কিছুদিন ধরেই ছিলেন অসুস্থ। স্থানীয় সময় সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। 1936 সালের 17 ডিসেম্বরে আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে জন্ম নেন হোর্হে মারিও বেরগোলিও। ইতালীয় অভিবাসী পরিবারে বেড়ে ওঠা এই মানুষটি শৈশব থেকেই ছিলেন সাধারণ ও অনাড়ম্বর। বাবা ছিলেন রেলওয়ে কর্মী। কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করলেও তার হৃদয় ঝুঁকে পড়ে খ্রিস্ট ধর্মের প্রচারণায়। 1958 সালে জেসুইট সোসাইটিতে যোগ দেন ও 1969 সালে যাজক হিসেবে অভিষিক্ত হন। শিক্ষা গ্রহণ করেন আর্জেন্টিনা, চিলি, স্পেন ও জার্মানিতে। যদিও ডক্টরাল গবেষণা শেষ করতে পারেননি, তবুও তার জ্ঞান ও ভাষা দক্ষতা ছিল বিস্ময়কর। দক্ষ ছিলেন স্প্যানিশ, ইতালিয়ান, জার্মান সহ 8টি ভাষায়। 1992 সালে তিনি হন বুয়েনোস আইরেসের অক্সিলিয়ারি বিশপ। 2001 সালে পোপ জন পল দ্বিতীয় তাকে কার্ডিনাল মনোনীত করেন। 2013 সালের 13 মার্চ পোপ হিসেবে নির্বাচিত হন বেরগোলিও। ইতিহাস গড়ে বিশ্বের প্রথম ল্যাটিন আমেরিকান পোপ হিসেবে অভিষেক ঘটে তার। সেন্ট ফ্রান্সিস অব অ্যাসিসির প্রতি শ্রদ্ধা জানিয়ে পোপ নাম হিসেবে বেছে নেন ফ্রান্সিস। এই নামের মধ্যেই নিহিত ছিল তার বার্তা: দারিদ্র্য বিমোচন, বিনয়, আন্তধর্ম সংলাপ ও শান্তি। তার শাসনামলে রোমান ক্যাথলিক চার্চে আসে বেশ কিছু কাঠামোগত ও দৃষ্টিভঙ্গিগত পরিবর্তন। যৌন নিপীড়ন কেলেঙ্কারি, জলবায়ু পরিবর্তন, শরণার্থী সমস্যা কিংবা ইউক্রেন যুদ্ধ, সবকিছুতেই তিনি তুলে ধরেছেন নৈতিক অবস্থান। বার্ধক্যে নানা শারীরিক জটিলতার মধ্যেও দায়িত্ব পালন করে গেছেন নিরলসভাবে। বিনয়ী জীবনযাপন, নিজে রান্না করা, সাধারণ গাড়িতে চলাফেরা, সবকিছুতেই আলাদা করে ধরা পড়েছেন পোপ ফ্রান্সিস। তার মৃত্যু রোমান ক্যাথলিক চার্চের জন্য এক অপূরণীয় ক্ষতি। বিশ্বের প্রতিটি প্রান্তে অনুপ্রেরণা হয়ে থাকবে তার রেখে যাওয়া আদর্শ ও শান্তির বার্তা। কাকুলি আখতার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রধান উপদেষ্টার কাছে শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা। ডক্টর ইউনূসের কাতার সফরে শ্রম বাজার সম্প্রসারণ ও জ্বালানি সহযোগিতা সহ বিভিন্ন ইস্যুতে হবে বৈঠক। এবং অর্থ পাচারের অভিযোগে সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু দুদকের। চেতনা বাস্তবায়নের নামে 200 কোটি টাকা লুটপাটের অভিযোগ, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে অভিযান। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।